Okay, let's start. So today we'll be discussing section 10A.4, resonance and damping, right? So regarding the resonance, we gave a little intro in the last time. Today we will be discussing the A to Z of the resonance and the damping, inshallah. So here, regarding the resonance, the key thing we need to remember is we are studying oscillation, and here it is discussion under the oscillation. And I told you last day that if our oscillating system oscillates at its maximum amplitude, অর্থাৎ এখানে যদি একটা ওয়েভ জেনারেট হয় যে ওয়েভটা তার রিফ্লেক্টেড ওয়েভের সাথে মিট করে এবং রিফ্লেক্টেড ওয়েভের সাথে মিট করে সুপারপোজ ইন আ ওয়ে অফ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তখন আমরা দেখব যে অসিলেশনটা ইজ অ্যাট ইটস ম্যাক্সিমাম amplitude, right? It's happening. So যদি এটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে অসিলেট করে, যে কোনো কিছুকে আমরা ম্যাক্সিমাম পর্যায়ে নিয়ে তাকে স্ট্রেস দেই না, লাইক একটা রাবারকে টেনে ধরে আছি একদম, মানে ধরে আজকে যতক্ষণ পর্যন্ত না ছিঁড়ে ভিতরে ধরেই থাকে, রাইট? এবং আমরা দেখতে চাই যে কখন এটা ছিঁড়ে। তো ব্যাপারটা এরকম না যে আমরা এটা করি। কেন এটা করি না? বিকজ আমরা এটাকে ইউজ করতে চাই বারবার, রাইট? সো যেহেতু আমরা একটা অবজেক্টকে বারবার ইউজ করতে চাই, এই অবজেক্টটাকে আমরা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে কখনোই অসিলেট করি না, আনলেস it faces such scenario, unless an accident that implies on the object that let it oscillate at this high amplitude. তো যখন এরকম সিনারিও হয়, অবজেক্টটা হাই অ্যামপ্লিটিউডে অসিলেট করে, and then there is a chance that it will break, it will collapse. So এরকম হিস্ট্রিতে অনেক ব্রিজ আছে যেগুলো কি করেছিল, through wind, through the movement of the object, vehicle and the person, the bridge collapse. Many bridges, এর অনেক বড় বড় নামকরা ব্রিজ গুলো কি করেছে, বেশ কিছু ব্রিজের হিস্ট্রি আছে যেগুলো এই due to the one factor they didn't consider that resonance can occur, right? Like a reflected wave can meet the other wave, and thus they can interfere, and through that there might be constructive interference at the right moment, right? So if they constructively interfere on the right moment, then there might be something happen, right? এই চিন্তাটা তারা তাদের ডিজাইনের সময় না আনার জন্য যেটা হয়েছে, প্র্যাকটিক্যালিতে যখন উইন্ড এসেছে, যেহেতু ব্রিজটার ডিজাইনটাই এরকম ছিল যে ইট ওয়াজ সামথিং লাইক হ্যাঙ্গিং ব্রিজ। ব্যাপারটা এরকম না, আমাদের যে রেগুলার ব্রিজগুলো আমরা কনস্ট্রাক্ট করি অনেক পাইলিং করে, ব্যাপারটা এরকম। ইট ইজ সামথিং লাইক যে আমরা অনেক ব্রিজ দেখি না যেগুলো রোপ, স্টিল রোপ দিয়ে কানেক্ট, স্টিলের ইয়ে দিয়ে কানেক্টেড, স্ট্রিং দিয়ে কানেক্টেড, অনেক মোটা মোটা স্ট্রিং, রাইট? যেটা দিয়ে ব্রিজগুলো এরকম অসিলেট করতে পারে, এরকম ভাইব্রেট করে, এই টাইপের ব্রিজগুলো which has some sort of setup, strong setup, but still there is a chance that এটা অসিলেট করলে এটা ভেঙে যেতে পারে, এই টাইপের স্ট্রাকচার। ব্যাপারটা এরকম না, আমাদের স্ট্রাকচার যেগুলোতে অনেক কনক্রিট ইউজ করা হয়, এখানে তোমার ওই অসিলেশনের চান্সটা এখানে আসে না বা জেনারেট হয় না। এনিওয়ে, সো ওই ব্রিজগুলোর ক্ষেত্রে যেটা হয়েছিল, তাদের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে একটা অবজেক্টকে আমি যদি অসিলেট করাই, এটা জেনারেলি একটা ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে। প্রত্যেকটা অবজেক্ট তার একটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা বলি তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। সো অবজেক্টকে যদি আমি তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করাইতে পারি, ইট উইল অসিলেট অ্যাট ইটস ম্যাক্সিমাম, যেটা কি করবে, তাকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে অসিলেট করাবে, এন্ড ইট উইল কজ ডিস্ট্রাকশন, রাইট? এটা এখানে আমরা বলতেছি, দেখো কি বলতেছে, releasing a pendulum from its maximum amplitude and letting it swing freely, preferably in a vacuum, is example of free oscillation. The situation is set up for continuous exchange of potential and kinetic energy, যেটা আমরা last দিন দেখেছিলাম, caused by restoring force which is proportional to the displacement. Any oscillating system has a natural frequency, the frequency at which it naturally chooses to oscillate when left alone. So freely যদি অসিলেট করতে দেওয়া হয়, freely oscillate, যে কোনো অবজেক্ট একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে, ওটাই হচ্ছে ওই অবজেক্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অ্যামপ্লিটিউড হাইয়েস্ট থাকবে, রাইট? এটা আমরা যাচ্ছি, সামনে আগাচ্ছি। However, oscillators can be forced to behave a different way to their natural motion. If as a pendulum swing on one way, you push in the opposite direction, it turns back. পেন্ডুলামটা একদিকে যাচ্ছে, আমি যদি উল্টা দিকে পুশ করতে উল্টা দিকে যাবে।
By repeated applications of force from your hand in different direction, you could force the pendulum to oscillate at some other frequency. এই পার্টটা হচ্ছে যে try to understand force oscillation and free oscillation এর মধ্যে একটা পার্থক্য আছে। ফ্রি অসিলেশন হচ্ছে একটা পেন্ডুলাম মিনিমাম অসিলেশন, এটাকে আমি জাস্ট অসিলেট করব, মিনিমাম ফ্রিকশনে আমি এটাকে অসিলেট করতে দিলাম। আই এম এনশিওরিং দ্যার ইজ নো ফ্রিকশন অ্যাক্টিং অন ইট, দ্যার ইজ নো এয়ার রেজিস্ট্যান্স। সে একটা অসিলেশনে অসিলেট করবে একটা ফ্রিকোয়েন্সিতে, এটা হলো তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এখন আমি একটা সেটআপ রাখছি যেখানে অনেক ফ্রিকশন আছে, এয়ার রেজিস্ট্যান্স আছে, আমি এটাকে পুশ করি। আমি একটা দোলনাতে লোকজন লেটস সে তারা অসিলেট করছে, আমি কি করি কন্টিনিউয়াস পুশ করি, পুল করি, পুশ করি, পুল, ডিপেন্ডস। এটা খুব বেশি জোরে অসিলেট করলে আমি এটাকে ধরে রাখার চেষ্টা করি, পুল করি উল্টা দিকে। এন্ড যদি এটা মনে করি একটু অসিলেট করা দরকার, রাইট মোমেন্ট এটাকে আমি পুশ করি, যখন এটা নিচের দিকে নামতে থাকে ওই মোমেন্টে পুশ করি, দেন এটার অ্যামপ্লিটিউডটা ইনক্রিজ করে। যদি দেখি অ্যামপ্লিটিউডটা বেশি বেড়ে গেছে, ডিক্রিজ করতে হবে, দেন উই পুল, এটা যাইতেছে এদিকে আমি এটাকে ধরে রাখার চেষ্টা করি। সো উই পুশ ইন অপোজিট ডিরেকশন অফ দি অবজেক্ট মুভমেন্ট, যেটাকে আমরা বলতেছি পুল, রাইট? সো এই যে ডিফারেন্ট আমি ফোর্স অ্যাপ্লাই করার পরে সেটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করলো ডিউ টু দি প্রেজেন্স অফ এয়ার রেজিস্ট্যান্স, দি আদার ফ্রিকশন, সে অন্য একটা ফ্রিকোয়েন্সিতে অসিলেট করলো। দিস ইজ হোয়াট দি ফোর্সড অসিলেশন ইজ। কিন্তু যেটা করা ওটা একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে করতে পারে, রাইট? কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে নাও করতে পারে। আমি যদি বারবার ইন্টারাপ্ট করি তাহলে কিন্তু এটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি ইন্টারাপ্ট নাও করতে পারে। সো আমি যদি ফোর্স করি, আমার হাত দিয়ে আমি একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসি, then it is its forced oscillation. Naturally যদি এটাকে অসিলেট করতে দেই, this is natural oscillation or free oscillation. এটা এখানে বলতেছে you could force the pendulum to oscillate at some other frequency. This would then be forced oscillation, not simple harmonic motion. The simple harmonic motion is linked with the free oscillation, not the force. So force oscillation দিলে তখন simple harmonic motion থিওরি গুলো আর তখন কাজ করবে না, it will be a little different. And frequency at which you were choosing it to swing, it would be your driving frequency. অর্থাৎ আমি নতুন যে ফ্রিকোয়েন্সিতে এটাকে ফোর্সফুলি অসিলেট করাচ্ছি, that new frequency is the driving frequency. So এখানে আমরা তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ফ্রি অসিলেশন, ফোর্স অসিলেশন এন্ড ড্রাইভিং ফ্রিকোয়েন্সি। ফ্রি অসিলেশন কোনটা? যেটা আমরা উইদাউট এনি ফ্রিকশন, উইদাউট এনি ফোর্স, উই লেট ইট অসিলেট ফ্রিলি, এটা হলো ফ্রি অসিলেশন, এক্সাম্পল অফ ফ্রি অসিলেশন। দেন আমরা যখন ফোর্স করে একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে একটা অবজেক্টকে অসিলেট করাই, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফোর্স অসিলেশন। এই ফোর্সড অসিলেশনে একটা অবজেক্ট যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে এটাকে আমরা বলি ড্রাইভিং ফ্রিকোয়েন্সি। এবার সামনে আগাচ্ছি আমরা, দেখো ফোর্স বলবো, রাইট? সো খেয়াল করতে হবে এখানে যে ইন জেনারেল if there is a force and if it is at its different frequency it is oscillating, this is an example of force oscillation for sure. And যদি এর রেজিস্ট্যান্স তা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ করে ফেলে, that has to be addressed, that if it changes the natural frequency and it oscillates at a different frequency, then definitely it is a force oscillation. But if it doesn't change, the air resistance is not much, then এটাকে আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির আন্ডারে রাখব। The force oscillation to our না, ফোর্স অসিলেশন ইজ নট অ্যান এক্সাম্পল অফ সিম্পল হারমোনিক মোশন। তাহলে রেজোনেন্সটা কি? এবার আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। একটা পার্টিকুলার জায়গাতে অ্যামপ্লিটিউড অফ দ্য ভাইব্রেশন ইজ হাইয়েস্ট। হাইয়েস্ট মানে কি? এমন হাইয়েস্ট অন্য যে কোনো অ্যামপ্লিটিউডের চেয়ে দেখো এটা অনেক গুণ বেশি, তাই না? যে পিকটা আমরা দেখতে পাচ্ছি, দেখো অন্য অ্যামপ্লিটিউডের ভ্যালুগুলো কিন্তু অনেক কম। লাইক দ্য ফ্রিকোয়েন্সি 750, ফ্রিকোয়েন্সি 1000, frequency 1250, frequency 1500, amplitude is not much. But when the frequency is between 1000 and 1200, amplitude is almost close to 3 millimeter. Right? অন্যগুলোর ক্ষেত্রে it was less than 0.25. Less than. Now it is 3 millimeter at the peak, close to 3 millimeter. And অন্যগুলোর ক্ষেত্রে below the frequency and above the frequency, সবগুলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ফ্রিকোয়েন্সিটা অ্যামপ্লিটিউডটা কত পাচ্ছে? 0.25, এর চেয়েও কম, or it is around 0.25 or less than 25, right? তাহলে 0.25 কোথায় আর 3 মিলিমিটার কোথায়? It is almost 12 time higher, right? The 12 time higher একটা অবজেক্ট যদি একটা ফ্রিকোয়েন্সিতে
একটা অ্যামপ্লিটিউডে অসিলেট করে, এভাবে অসিলেট করতেছে যে 12 টাইম হায়ার যদি সে অসিলেট করে, then there is a chance it will break. So এবার আমরা একটু ডিটেইলসে যাব এটা রেজোনেন্স। চলো, if a system or object is forced to vibrate at its natural frequency, oh come on, hold on, এটা আবার কেমন জিনিস স্যার? বলতেছে if a system is forced to vibrate at its natural frequency, come on, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে কি? একটা ফ্রি অসিলেশনে সে যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে, তাহলে আমি ফোর্স করে আবার তাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসবো? কাম অন, হোয়াট ডাজ দ্যাট মিন ইভেন? ডাজ ইট মেক এনি সেন্স টু ইউ? সিস্টেম থেকে কোনো এয়ারলিস করে দিই। ওকে, দেন একটা ইয়েস, আই থিংক ইউ গেট দ্য পয়েন্ট। আমি তোমার পয়েন্টটাকে জাস্ট ইয়েস কিছু বলতে চাই। ফোর্স অসিলেশনে কেমনে যায়? রাইট, এটাই তো বলতে স্যার, এটা তো এক্সাম্পল অফ ফোর্স অসিলেশন। তাহলে ফোর্স অসিলেশনে আবার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কোথায় আসছে, তাই না? দিস ইজ দি কনফিউশন, রাইট? বিকজ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইজ অ্যাক্টস ফর হোয়াট? ফ্রি অসিলেশন। বাট এখানে তো আমি তাকে বলতেছি ইফ আ সিস্টেম অর অবজেক্ট ইজ ফোর্স টু ভাইব্রেট, তার মানে কি? ইট শুড বি অ্যান এক্সাম্পল অফ ফোর্স অসিলেশন। এন্ড ফোর্স অসিলেশনের সাথে কোন ফ্রিকোয়েন্সি লিংকড? ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, রাইট? তাহলে এখানে তারা বলতেছে to vibrate at its natural frequency. Does that mean the sentence is wrong? No, it is not wrong. It is correct. Then how it is correct? The thing is, তোমার যে পয়েন্টটা very correct. স্যার, সিস্টেমে যদি এয়ার রেজিস্ট্যান্স থাকে, আমি ফোর্স দিয়ে যদি এয়ার রেজিস্ট্যান্স গুলোকে কি করতে পারি? কাউন্টার করতে পারি, then the impact of the force oscillation due to the other friction, other opposing force will be nullified. Right? Let me clarify it. Let's say একটা অবজেক্ট, let's say bottle, এই বোতলটাকে আমি অসিলেট করতে দিলাম এভাবে, বোতলটা অসিলেট করতেছে at a frequency of 2 hertz, কতটুকু? 2 hertz, but এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি 2 না 3 hertz. But 2 hertz কেন হইছে? Because there is a friction here acting with my finger at the bottle, and there is a friction with the air resistance due to the air resistance, right? Right. Air resistance একটা friction because it is opposes the motion, right? তাহলে এই দুটো অপোজিং ফোর্সকে তাদের যে ইমপ্যাক্ট আছে, এই ইমপ্যাক্টটাকে যদি আমি দূর করতে পারি, কিরকম করে? যখন এটা আসছে বলতেছিল এখানে আমি টোকা দিলাম, টোকা দিয়ে আমি এটাকে যদি 3 হার্টজে মুভ করাতে পারি, অসিলেট করাতে পারি, দেন অবজেক্ট উইল অসিলেট অ্যাট ইটস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? তার মানে কি? ইন রিয়ালিটি it's difficult to say the example of free oscillation. It will always be at a driving frequency, you know, because there is resistance, there is friction, যেটা তাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে দেয় না। আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করে, তার এই ফোর্স অ্যাপ্লাই করব কোন ডিরেকশনে? যে ডিরেকশনে ওই ফ্রিকশন গুলো কাজ করতেছে তার উল্টা দিকে, রাইট? এবং এমন ভাবে করতে হবে যেন এটা তার ইমপ্যাক্টটাকে নালিফাই করে ফেলতে পারে, and there is no resultant. My force and the opposing friction force, they nullifies. If they nullifies, then the object will oscillate at its natural frequency, and that natural frequency we talk about here. Clear? Let's read it. If a system or object is forced to vibrate at its natural frequency, it will absorb more and more energy, resulting in a very large amplitude oscillation. More energy কেন সে absorb করবে? Because আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যখন তাকে ফোর্স করতেছি, রাইট, এই তার ফ্রিকোয়েন্সিটা, তার রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ সে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি যেটা এবং তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা, দ্যাট অ্যাকচুয়ালি ম্যাচ, এখানে ম্যাচ ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই না? এবং ইকুয়াল হওয়ার জন্য যেটা হচ্ছে, তার এনার্জিটা ইনক্রিজ করে সিস্টেম। কেন? লেটস সে আমি তোমাকে একটা ভালো এক্সাম্পল দেই। একটা দোলনা অসিলেট করতেছে, খেয়াল করবা, একটা দোলনা অসিলেট করতেছে। আমি কি করলাম? দোলনাটা যখনই নিচে নামতেছে ফোর্স দিলাম, এটা গেল, আবার উপরে আসছে, যখন উপরে আসছে আবার ফোর্স দিলাম, আবার গেল। এই অ্যামপ্লিটিউড কিন্তু এভাবে বাড়তেছে, বাড়তে বাড়তে আমি যখনই ফোর্স দিচ্ছি বারবার, ফ্রিকোয়েন্সি কিন্তু সেম আছে, এবং তার স্পিড বাড়ার জন্য কিন্তু তার যে অপোজিং ফোর্স এটাও বাড়ছে। So আমি যে additional force দিচ্ছিলাম, again the impact is nullified. But what is happening? Amplitude is increasing. Why? Because I give more energy. So due to that more energy, the system will oscillate at its highest amplitude at one point. এটা এখানে বলছে, this drive vibration in the machine
আর frequency that is the natural frequency of one of the panels which then vibrates very large amplitude. কোন এক্সাম্পলটা? This is the resonance, যেখানে তারা এক্সাম্পলটা দিল। তারপর তারা বলতেছে if your washing machine is very noisy during action or during washing, তার মানে কি কোন একটা পার্টের কোন ভেরি নয়েজি মানে কি ওই একটা পার্টটুকু নয়েজ প্রডিউস করতেছে, তাই না? তার মানে এই জায়গাটুকুতে ভেরি নয়েজি হচ্ছে একটাই কারণ, ইট মে বি অসিলেটিং অ্যাট ইটস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। সো আমি যদি এখানে কোনো ড্যাম্পিং ইউজ করি, মানে আমি একটা উল্টা ফোর্স অ্যাপ্লাই করি যেটা তাকে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে দিবে না, দ্যাট ইজ হোয়াট ড্যাম্পিং কল। লাইক আমি ড্যাম্পিংটাকে ইউজই করছি যেন এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পর্যন্ত যেতেই না পারে। অসিলেট করতে যাচ্ছে তাকে টেনে ধরতেছে, এদিকে যেতে যাচ্ছে তাকে টেনে ধরতেছে, বিকজ ড্যাম্পিং ইজ আ ফোর্স দ্যাট অ্যাক্টস অ্যাজ এ রিস্টোরিং ফোর্স, যেটা তাকে সবসময় ইকুইলিব্রিয়ামে টেনে নিয়ে আসার চেষ্টা করতেছে, রাইট? সিস্টেমকে অসিলেট করতে দিতে চাচ্ছে না, এটাই এখানে বলছে তারা। During the rest of the wash, the motor's rotation generates vibration and other frequency that do not match with the natural frequency of any part of the machine and it's much quieter. মানে এরকম হয় না, তোমরা একটা সিস্টেম দেখবা সাউন্ড প্রডিউস করছে এরকম সামথিং লাইক, অন্য পার্টটাতে আমরা সাউন্ড পাচ্ছি না, যখন ওই জায়গাটুকুতে আসতেছে একটা সাউন্ড পাচ্ছি। ব্যাপারটা এরকম না যেখানে জাস্ট একটা ফ্রিকশনের জন্য ওইখানে একটা মেবি একটা পার্ট ঢাকা হয়ে গেছে, এখানে ঘষা লাগতেছে এই জন্য শব্দ হচ্ছে, নট নেসেসারি। ওই পার্টিকুলার পার্টের ফ্রিকোয়েন্সিটা, ওই পার্টিকুলার রোটেশনের ওই পার্টিকুলার মোমেন্টের তার ফ্রিকোয়েন্সিটা তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে মেবি মিট করতেছে আর কাছাকাছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা পরের পার্টটুকু চলে আসি। গ্রাফিক্যাল যে ইলাস্ট্রেশনটা কি বলতেছে, ওই ফিগার এ, graphical illustration of how the driving frequency in a washing machine affects the oscillation amplitude is side panel. Okay, দেখো আমি যেটা বলেছিলাম, at low frequency amplitude is not high, at high frequency amplitude is not high even, but at a particular frequency এটার অ্যামপ্লিটিউডটা অনেক হাই। তাহলে আমরা যদি বলি এই ওয়াশিং মেশিনের ক্ষেত্রে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত, it will be around 1100. So this is the natural frequency. কেন? because এই ফ্রিকোয়েন্সিতে সে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড শো করেছে, and maximum amplitude সে কিভাবে রিচ করলো, because it was restoring energy at its natural frequency. Clear? Make sense? Okay, let's go forward. এই অন্তরা, তোমার ক্যামেরা তুমি অফ করে রাখো কেন? সুমায়া, তোমার ক্যামেরা তুমি এখনো ঠিক করতেছো না কেন? ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। আমার ক্যামেরায়? আচ্ছা, তুমি তো অফলাইনে জয়েন করছো, আমি দেখি একটা ওয়েব ক্যামেরা ইয়ে করতে হবে, যদি ওই ক্যামেরা যেটা আছে মোটামুটি ঠিকঠাক দেখা যায়, একটু বেটার কোয়ালিটি আসলো, হ্যাঁ চেহারাটা একটু ভালো দেখা গেল, একটু এডিট করলাম, মেকআপ টেকআপের মতো ভিডিও এডিটিং করবেন না স্যার? সময় নেই। আচ্ছা, তো আমরা এখানে ড্যাম্পড অসিলেশনের একটা অ্যাসপেক্ট চলে আসছে, মাঝখানে যে অ্যাসপেক্টটা আসছে ইনভেস্টিগেটিং রেজোন্যান্স, এটা আমরা দেখতে পারি চাইলে। চলো আমরা দেখি ইনভেস্টিগেটিং রেজোন্যান্স কি বলতেছে তারা। From previously we know that a mass oscillating on a spring following the equation t equals to 2 pi square root of m divided by k. The time period will be reciprocal of the natural frequency f, and this is also the resonant frequency f equals to 1 by 2 pi k divided by m, which is the opposite of the time period, right? So this is the natural frequency. Thus, by finding the resonant frequency from monitoring the amplitude of the force oscillation, we could determine an unknown mass that is hanging on the spring. অর্থাৎ তারা বলতেছে যে একটা unknown mass যেটা স্প্রিং এ হ্যাং করা আছে, এটা আমরা চাইলে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যে আইডিয়াটা এখান থেকে তার ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি, রাইট? The spring constant k could be found by measuring the resonant frequency for an unknown mass and rearranging the equation to find the k. So আমরা যদি unknown massটাকে বের করে ফেলতে পারি বা জানি, তাহলে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বের করে ফেলতে পারবো। স্প্রিং কনস্ট্যান্ট যদি জানি, তাহলে আমরা unknown massটাকে বের করে ফেলতে পারবো যদি আমরা ডিসপ্লেতে ওই পার্টটুকু পাই। ড্যাম্পড অসিলেশন, সো ড্যাম্পড অসিলেশন অলরেডি আমরা একবার বলেছি, লাস্ট দিনও বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছি, আজকেও বললাম, বাট স্টিল আমি আবার বলছি, ড্যাম্পড অসিলেশন ইজ সামথিং যেটা আমার সিস্টেম থেকে এনার্জি নিয়ে নেয়, মানে অ্যামপ্লিটিউডটাকে কমায় দেয়, রাইট? সো অ্যামপ্লিটিউডটাকে কমায় দিবে মানে কি,
অবজেক্টের অসিলেশন যেদিকে উল্টা দিকে সে ফোর্স অ্যাপ্লাই করবে, অবজেক্টের মুভমেন্ট যেদিকে উল্টা দিকে সে ফোর্স অ্যাপ্লাই করবে, রাইট? রাইট, সো ইট ইজ সাচ। নাও ইফ ইট ইজ সাচ, তাহলে তারা কি বলতে চাচ্ছে আমরা একটু দেখে নেই ডিসকাশনে কি বলতেছে। If a system is performing simple harmonic motion at its natural frequency, its energy may be dissipated through a friction force acting on the system or the plastic deformation of a ductile material in the system. This is important. Like, it's not just about the force acting in the system or the friction যেটা ড্যাম্পিং হিসেবে কাজ করে, বরং এটা এটাও হতে পারে যে একটা অবজেক্ট তার পার্মানেন্ট ডিফর্মেশন শো করতেছে। কিভাবে? বিকজ ইট ইজ অ্যাবসর্বিং সাম এনার্জি। সো একটা অবজেক্ট যদি অসিলেট করতে করতে তার পার্মানেন্ট ডিফর্মেশন আমরা অবজার্ভ করি, তার মানে বুঝবো it has absorbed some energy, of course, otherwise permanent deformation কোত্থেকে আসবে? এটাই তারা বলতেছে, if a system is performing simple harmonic motion at its natural frequency, its energy must be dissipated through a friction force acting on the system or plastic deformation of a ductile material in the system. So natural frequency তে যদি সে অসিলেট করে, তাই এনার্জিটা আমরা অবশ্যই ডিসিপেটেড করতে হবে, তাহলে এটা কি করবে? আরো বেশি হায়ার অ্যামপ্লিটিউডে অসিলেট করবে এবং সিস্টেমটাকে ব্রেক করে ফেলবে। If a pendulum is left to swing without interference, its amplitude will constantly decrease with each swing due to air resistance, of course, right? And internal stresses within the flexing material of the string. These effects can be amplified if we attach a small sail to catch the air. অর্থাৎ এই স্ট্রিং এর সাথে, এই পেন্ডুলামের সাথে যদি আমরা একটা লেটস সে একটা পলিথিন অ্যাড করি, কিছুই না, একটা পলিথিন ফুলায় দিয়ে দিছি অথবা একটা কাগজের বক্স দিয়ে দিছি, তাহলে এটা যখন মুভ করতেছে অনেকগুলো এয়ারকে কাগজের বক্স দিয়ে মুভ করবে না। ইটস লাইক সেইলিং। একটা সেইলর যে তার যে সেইলিং এর থ্রুতে বোটটাকে মুভ করে, হাউ ডাজ ইট মুভ? ডাজ ইট হ্যাভ অ্যান ইঞ্জিন? নো, ইট জাস্ট ইউজিং দি এয়ার রেজিস্ট্যান্স। কেন? ইট জাস্ট ইউজ দ্যাট ট্র্যাপিং দি এয়ার, রাইট? ঠিক তেমনি আমরা যদি এয়ারটাকে ট্র্যাপ করি, it will be what? Slowing down quickly. This artificial increase of air resistance is an example of damping, or in fact an increase in the damping as there would already be a tiny air resistance force on the pendulum. যেটা বললাম যে the damping was already there because already there is air resistance, right? So this is a self example of damping, but আমি যখন এটাকে একটা additional কিছু দিয়ে দিলাম, this is makes much more sense or better sense. যেটাকে আমরা ড্যাম্পিং ও বলতে পারি or বলতে পারি increase in damping, right? Fine. Note that although the amplitude decreases, the period remains constant throughout. Period কিন্তু constant থাকছে। ওই যে আমরা লাস্ট দিন দেখছিলাম period কিন্তু যেটা 1 second 1 second 2 second 2 second 3 second 3 second, স্লো যতই হোক অ্যামপ্লিটিউড যতই কমে যাক, frequency সেম থাকবে। The amount, frequency and the time period also would be same. The amount of damping may vary, which will change how quickly the amplitude is reduced. If the oscillator completes several oscillations, the amplitude will decrease exponentially. This is known as under damping, যেটা আমরা এই ডায়াগ্রামটাতে দেখতে পাচ্ছি। এই রেড ডায়াগ্রামটাতে একটা সিস্টেমকে যদি আমি এরকম টেনে ছেড়ে দেই একটা ড্যাম্পিং ফোর্স দিয়ে, মেবি এটা এরকম অসিলেট করতে 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 অনেকক্ষণ পর থামবে, এটাকে আমরা বলি আন্ডার ড্যাম্পিং, রাইট? যদি এরকম হতো যে সিস্টেমটাকে আমি আমি একটু কনফিউজ স্যার। ইয়েস বাবা বলো। আমি তো গ্রাফটা স্যার একটু বুঝি নাই, পড়াশোনা নিজে পড়াশোনা। আমার বলছি, তুমি যদি একটা স্প্রিং কে টেনে এরকম ছেড়ে দাও, সে কি করবে? এরকম অসিলেট করতে 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 অনেকক্ষণ পর থেমে যাবে না, ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে না? Why? Because there is air resistance acting on the spring. There are some energy that is going away from the system, right? এটার জন্য তার অ্যামপ্লিটিউড কিন্তু কমতে থাকবে, রাইট অর রং? তো অনেক এনার্জিটা ওয়েস্ট হবে না সাউন্ড হিটে এগুলো তো? ইয়েস বাবা, হ্যাঁ হবে। দেখি তো তোমার এখানে এনার্জিটা লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে দেখি তো তার অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে, রাইট? So amplitude will gradually decrease. So এই যে অ্যামপ্লিটিউডটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতেছে, এটাকে আমরা বলতেছি আন্ডার ড্যাম্পিং। সো যেখানে আমরা কি অ্যাপ্লাই করছি? লাইট ড্যাম্পিং ইউজ করছি। স্প্রিংটার সাথে আমরা জাস্ট একটা সেল ইউজ করছি, একটা প্যাকেট ইউজ করছি, একটা বক্স ইউজ করছি, একটা পলিথিন লাগাই দিছি, সিম্পল। So it will be slowing down, right? But ব্যাপারটা এরকম না এটা একটা অসিলেশন এসে থেমে যাবে, no, it will be slowing down gradually. So this is under damping.
আর কি কি সিনারিও হতে পারে? সিনারিও এটা তো মেইনলি এটা কি মেইনলি প্লাস্টিক ডিফর্মেশন ইয়ে করার জন্য? না, it is not due to the plastic deformation. It is due to the additional force you applied to decrease the amplitude. না না স্যার, আমি লাইট ডিফর্মেশন লাইট ড্যাম্পিং এর কথা বলছি। এটা কি লাইট প্লাস্টিক ডিফর্মেশন? সেলিং ইউজ করো, একটা ছোট প্যাকেট ইউজ করো, বা এয়ার হ্যাঁ, ট্রাফিক কোনো মেকানিজম ইউজ করো, ইট ইজ অ্যাকচুয়ালি টেকিং এনার্জি ফ্রম দ্য সিস্টেম। কেন? অবজেক্ট যেতে চাচ্ছে একদিকে, এখানে এনাফ এয়ার রেজিস্ট্যান্স জেনারেট হচ্ছে যেটাকে তাকে স্লো ডাউন করে দিচ্ছে। মানে শেপটা ঠিক রাখার জন্য লাইট ড্যাম্পিং ইউজ করা হয়। ওটাতে আমরা পরে যাচ্ছি। সো ইট ইজ নট দি অ্যাসপেক্ট অফ দি পার্মানেন্ট ডিফর্মেশন। সে জাস্ট এয়ার ট্র্যাপ করতেছে, এখানে কিন্তু কোনো পার্মানেন্ট ডিফর্মেশন হচ্ছে না। আকিব বুঝছো? আচ্ছা। সেকেন্ডলি, তারা বলতেছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। ক্রিটিক্যাল ড্যাম্পিং আমরা এক্সাম্পল দিলাম যে স্মার্ট ডোর গুলোতে আমরা দেখি যে ডোরটাকে আমরা ক্লোজ করে ছেড়ে দিই, ডোরটা আস্তে করে থেমে যায়। আবার কেউ ডোরটা ওপেন করছে, ছেড়ে দিচ্ছে, চলে গেছে, ডোরটা আস্তে আস্তে অটোমেটিক নিজের মতো বন্ধ হয়ে এখানে থেমে যাচ্ছে। তো এই কন্ডিশনে ডোরটা সে থেমে যাচ্ছে। ওয়াই? বিকজ অফ দি ক্রিটিক্যাল ড্যাম্পিং। ক্রিটিক্যাল ড্যাম্পিং এর কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে দুটো। একটা হচ্ছে কুইকেস্ট পসিবল টাইমে সে ইকুইলিব্রিয়াম রিচ করবে, এবং সে ইকুইলিব্রিয়ামের উল্টা দিকে আর যাবে না। দেখো, এই যে সবুজ গ্রাফটা, এই গ্রিন গ্রাফটা কিন্তু নিচের দিকে নেমে এসে ইকুইলিব্রিয়ামে জাস্ট রিচ করছে। এটা কিন্তু ইকুইলিব্রিয়ামের নেগেটিভ সাইডে আসে। মানে কি, ডোরটা এইদিকে আর অসিলেট করে নাই। এই যে এখানে আমি নিয়ে এসে ছেড়ে দিলাম, এটা এখানে এসে থামলো, এইটা কিন্তু এদিকে ক্রস করে না ইকুইলিব্রিয়াম, সেদিকে আবার অসিলেট করতেছে, এরকম অসিলেট করতেছে, ব্যাক এন্ড ফোর্থ, ব্যাক এন্ড ফোর্থ। নো, ইট ডাজন্ট অসিলেট ব্যাক এন্ড ফোর্থ, ইট জাস্ট কেম এন্ড রিচ দ্য ইকুইলিব্রিয়াম, দ্যাটস ইট, এন্ড ফিক্সড। এন্ড আমার যে কাজটা, এটা আমাকে দেখতে হবে যে কত কুইকেস্ট পসিবল টাইমে আমি এটা করি। লাইক আমাদের যে কার ইঞ্জিন গুলো, কারের যে স্প্রিং গুলো, বা ট্রাক স্প্রিং, বা আমাদের বাইকের যে স্প্রিং গুলো, সাসপেনশন, মনোশক সাসপেনশন বলি বা টেলিস্কোপিক সাসপেনশন বলি, আমরা যখন লেটস সে কোনো একটা জায়গায় হঠাৎ করে ব্রেক ধরি, আমরা দেখি আমাদের সামনের চাকার সাসপেনশন গুলো নিচে দিকে দেবে যায়, গিয়ে আবার আমরা আমাদের জায়গায় রাখি। জাস্ট সামথিং আমরা এরকম এরকম করি। এই যে ব্রেক ধরছি, আমাদের বডি এরকম এরকম করতেছে। ডাজ ইট হ্যাপেন, আকিব? ইয়েস স্যার। No, it doesn't happen. Right. একটু বাউন্স করে না? আমরা যদি ক্রিটিক্যালি ড্যাম্প না করতাম এটাকে, তাহলে যেটা হতো, আমাদের কারগুলো একটা বাউন্সের পর, লেটস সে কোন একটা জায়গায় এরকম একটা বাউন্স পাইছে, একটা বাম্পি সারফেস পাইছে, এই বাম্পি সারফেসের উপরে যাওয়ার জন্য আমার কারটা এরকম 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 করতে 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 রাস্তার সমান কিন্তু সে এরকম করতেই। আরে কি যন্ত্রণা, রাস্তার সমান, তোর কি সমস্যা? তো বলতেছে যে আরে বুঝোস না, এটা রাকিব স্যার শিখাইছে, এটাকে বলে ড্যাম্পিং। বাট কেমন ড্যাম্পিং হয়েছে? আন্ডার ড্যাম্পিং। So it is under damping. তার স্প্রিং এর ডিজাইনটা এরকম হয়েছে, it is under damping. এরপর আস্তে 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 থামছে। আকিব বলছে উফ বাসলাম। যেই বলছে উফ বাসলাম, আরেকটা বাম্প আসছে, আবার শুরু হয়েছে আন্ডার। আরে কি যন্ত্রণা রে বাবা, আন্ডার ড্যাম্পিং এর যন্ত্রণায় তো আমি গাড়ি চালাতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, লেটস চেঞ্জ দ্য আন্ডার ড্যাম্পিং সিস্টেম। এবার আকিব কিছু একটা বুদ্ধি বের করছে যে না, রাকিব স্যার তো বলছিল ক্রিটিক্যাল ড্যাম্পিং নামে একটা ড্যাম্পিং আছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যখন একটা বাম্পকে ক্রস করবে, সে একটা ঝাঁকি খাবে, বাট খেয়ে আস্তে করে সে আবার আগের জায়গায় ব্যাক করবে। এগেইন রোড সার্ভিস, ইউ আর ড্রাইভিং, আবার একটা বাম্প আসছে, আবার এরকম একটা ঝাঁকি খাইছে, আবার এরকম আগের জায়গায় ব্যাক করছে, আবার যাচ্ছে। You see, when there is no bump, there is no oscillation, right? One bump, yes, there is a oscillation, there is an amplitude, but it absorbs your energy the most quickest possible way to take you to the equilibrium position in a equilibrium driving position. So it's not something that let you oscillate again and again, right? That would be very disturbing as well. Right or wrong? So from the investment, I mean, finding or the creation of the wheel, যে আমাদের মডার্ন কার যে টেকনিক বা মডার্ন বাইকগুলো যেভাবে বানানো হচ্ছে, রাইট? এখানে কিন্তু এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে। তো ব্যাপারটা এরকম না যে আমরা এখন একটা কার ডিজাইন করব, এখানে আমরা আন্ডার ড্যাম্পিং ডেভেলপ। ইটস অলরেডি the past, we have already crossed the limit, right? আমরা অলরেডি ডিজাইন করা শিখে ফেলছি যে কিভাবে আমাদের টেলিস্কোপিক সাসপেনশন ডিজাইন করতে হয়, কিভাবে মনোশক সাসপেনশন ডিজাইন করতে হয়। লাইক আমার বাইকে দুটোই আছে, ফার্স্ট হুইলে দুটো টেলিস্কোপিক সাসপেনশন আছে, যেটার জন্য আমি সামনের দিকে সব অ্যাবজর্ব করে সে, এবং আমার সিট বরাবর নিচের পার্টটাতে বড় একটা মোটা স্প্রিং এর এরকম লেয়ার আছে, এটাকে আমরা বলি
শক সাসপেনশন মানে কি এখানে একটা সাসপেনশন ইন জেনারেল আগে বাইকগুলোতে পিছনে দুটো সাসপেনশন থাকে এটা যেহেতু একটা এজন্য এটাকে মোনো শক সাসপেনশন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মোনো তারপরের পার্টটা কি শক সাসপেনশন মানে কি when there is a bump there is a shock to the bike there is a force to bike to oscillate up and down either in upward direction or in downward direction both cases it will absorb the shock in a way of critical damping so example of critical damping done and তো ক্রিটিক্যাল ড্যাম্পিং কি ওয়ান ওয়ে অক্সিলেশন করে? critical damping ওয়ান অসিলেশন হয় না তো এটা হাফ অসিলেশন দেখো এই যে একটা অ্যামপ্লিটিউড থেকে ওয়ান ওয়ে অক্সিলেশন is just the quarter oscillation একটা অ্যামপ্লিটিউড থেকে জাস্ট এটা সে গ্র্যাজুয়ালি ইকুইলিব্রিয়ামে রিচ করে ও মানে পুরোপুরি একটা অক্সিলেশন পুরো হয় না। রাইট সো পুরো অসিলেশন না হাফ অসিলেশন হয় না হাফ অসিলেশনের জন্য তো এটা জাস্ট এক্সটেন্ডার পিছনের দিকে চলে আসা এক্সটেনশনটা এখানে শো করতেছে না বিকজ এক্সটেনশনটা ইট কুড বি উইথ দ্য প্রেজেন্স অফ এনি ফোর্স বাম্প রোডে আমি একটা ফোর্স পাইছি ডিউ টু দি রোড সারফেস আমাকে একটা ফোর্স এক্সাক্ট করছে যেটার জন্য আমার স্প্রিংটা এক্সটেন্ড হয়ে গেছে আমি উপরের দিকে উঠতেছি এবার যখন আমি পড়তেছি স্প্রিংটা অলরেডি মোটামুটি একটা নরমাল কন্ডিশনে চলে আসছে এবার যখন আমি গ্রাউন্ডে রিচ করলাম তখন সে কি করলো একটু কম্প্রেস হল এবার আমি একটা শক পেলাম নিচের দিকে ডেবে গেলাম স্প্রিংটা আবার আগের জায়গায় ব্যাক করলো এই যে এই পার্টটা এখানে দেখানো হচ্ছে স্প্রিংটা যখন মাটিতে পড়ছে সে কি হয়েছে কম্প্রেসড হয়ে গেছে with the force right so it is under oscillation it should oscillate right but instead of oscillating back and forth এই ফোর্সটা কি হচ্ছে just equilibrium reach করে do you understand so this is what the example of critical damping is it okay so under damping কি আর over damping কি ওভার ড্যাম্পিং হচ্ছে যে এত বেশি আমি ড্যাম্পিং ইউজ করছি দরজাতে এমন ড্যাম্পিং দিছি দরজা সকালে ক্লোজ করতে দিছি আমার এসির বাতাস সব দরজাতে বের হয়ে গেছে বিল অলরেডি অনেক উঠে গেছে দরজা এখন ক্লোজই হয় রাইট স্পেশাল টাইপ অফ পিভট অ্যাকচুয়ালি দিস ইজ ড্যাম্পিং যেটার জন্য ডোরটা আমি যদি ড্যাম্পিং ডিজাইনটা ভালো না বুঝি যেটা হবে আমার ডোরটা অনেক সময় নিয়ে ক্লোজ করবে সেটা আমরা চাই না তাই না তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ড্যাম্পিং নাও রেজোনেন্স প্রবলেমস এন্ড ড্যাম্পিং সলিউশন হোয়াট ডাজ দ্যাট মিন রেজোনেন্স প্রবলেম হলে ড্যাম্পিং কিভাবে সলিউশন হয় বিকজ রেজোনেন্সটা অ্যাকচুয়ালি আমাকে যেটা করায় রেজোনেন্স আমার অবজেক্টটাকে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করায় যেটার জন্য অবজেক্টটা তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে অসিলেট করে এবং অবজেক্টটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা আমরা দেখতে পাচ্ছি রেজোনেন্স অফ গ্লাস ক্যান ড্যামেজ ইট জাস্ট একটা টোন জাস্ট একটা মিউজিক একটা সাউন্ড জেনারেটরের মাধ্যমে একটা গ্লাসকে ভেঙে ফেলা সম্ভব ডু ইউ বিলিভ ডিড ইউ সি এনি ভিডিও রিগার্ডিং দিস yes damn it come on right glass ভেঙে ফেলতো right so it is because of the resonance now what is damping why damping is a solution because damping extracts your energy from your system right it decreases your amplitude and thereby if a resonance is a problem and if you can damp the system properly then definitely damping will be a very good solution যেটা আমরা এই বিল্ডিং এর ক্ষেত্রে টাইপে 101 এটাতে আমরা দেখেছিলাম যে ড্যাম্পিংটা এখানে কি করে অ্যাকচুয়ালি অবজেক্টের অসিলেশনটা যখন তার ইকুইলিব্রিয়াম থেকে দূরে সরে যেতে থাকে তখন সেটাকে পিছন দিকে ডিউ টু ইটস ইনার্শিয়া ইট ডাজন্ট ওয়ান্ট টু গো রাইট এন্ড ওইখানে উপরের পার্টটাতে কেন বিল্ডিং শেকের সময় পুরোটা একটু শেক করে নাই বিকজ উপরের পার্টটাতে এটা ইট ওয়াজ ফ্রি টু অসিলেট সো देयर वाज হ্যাঙ্গিং সাপোর্ট যেটা ইজিলি কি করতে পারে মুভ করতে পারে সো আমরা বাসের মধ্যে ধরে থাকা অবস্থায় যদি বাস ব্রেক দেয় আমরা যখন সামনের দিকে মুভ করি কারে বসে থাকলে হঠাৎ করে ব্রেক করলে যখন আমরা সামনের দিকে মুভ করি উইদাউট দ্য সিট বেল্ট ঠিক অলমোস্ট ইট ইজ দি সেম রাইট there is a system building may be moving forward but অনেক কিছুই থাকতে পারে বাট অয়েলের খুব বেশি মেকানিজম এখানে জাস্ট টু মেক ইট লেস ফ্রিকশন এনিওয়ে সো এই ইনার্শিয়াটা অবজেক্টটাকে কি করবে আবার আগের জায়গায় ব্যাক করতে হেল্প করবে বিকজ ইটস এ হিউজ ফোর্স মানে হিউজ অ্যামাউন্ট অফ হিউজ সাইজ সার্কেল এখানে ইউজ করা হয়েছে হ্যাং করানো হয়েছে সো আমাদের হাতে 1 মিনিটের কম সময় আছে আমরা যেটা করব আমাদের নেক্সট ভিডিওটাতে
এই দুটো ভিডিও দেখার বা দুটো পিকচার দেখার চেষ্টা করব এবং আমরা এখানে চেক পয়েন্ট গুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ফর জয়নিং দি ফার্স্ট পার্ট অফ টুডেস ক্লাস, রেজোনেন্স এন্ড ড্যাম্পিং।